নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আহ, আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক্যালি ভারতের যে কমিউনিস্ট পার্টি এবং যে কমিউনিস্ট মুভমেন্ট সেটা নিয়ে আমি আহ, কিছুটা আলোচনা করব। আর এই আলোচনার যেটা সব থেকে রেলিভেন্ট, যেটা খুব প্রয়োজনীয় দিক, সেটা হচ্ছে যে ঐতিহাসিকভাবে যে কমিউনিজমের মুভমেন্টটা শুরু হয়েছিল মানবেন্দ্রনাথ রায়ের থেকে, সেটা হয়তো অনেকের জানা আছে, এবং স্বাধীনতা সংগ্রামের সাথে সাথে জিনিসটা এগিয়েছে সেটা নিয়ে আমি আর খুব একটা ডিটেলসে যাচ্ছি না। এবং সমসাময়িক সময় যখন এই, আহ, মানে প্রি ইন্ডিপেন্ডেন্স এরা এবং তার আগে রাশিয়া বা চায়না বা ভিয়েতনাম এসব জায়গায় যে কমিউনিস্ট মুভমেন্ট হয়েছে সেগুলো সবাই অল্প বিস্তর জানে। সুতরাং সেটা নিয়ে আর ডিটেলসে যাওয়া কোনো দরকার নেই। যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে একটা সামাজিক প্রেক্ষাপটে একসময় কমিউনিজমের জন্ম নিয়েছিল। কার্ল মার্কস তার অর্থনীতি নিয়ে এগিয়ে এসেছিলেন, এবং সেই ভিউটা বহু বড় বড় দেশ যেমন রাশিয়া, চায়না এরা সবাই সেই থিওরিটাকে অ্যাডাপ্ট করেছিল কোনো না কোনো সময়। এবং ইউরোপেরও একটা বিশেষ এরিয়া, ইস্ট ইউরোপ, সেটাও এই অর্থনীতি ইয়েতে চলতো। কিন্তু কালক্রমে একটা জিনিস কিন্তু দেখা গেছে যে অর্থনীতির অনেকগুলো আহ, খুব সূক্ষ্ম দিক আছে, আমরা সবাই জানি এগুলো। তো মেইন যে প্রবলেমটা যেটা দেখা গেছে সেটা হচ্ছে যে কমিউনিজমের যে সমাজ ব্যবস্থা এবং সরকারের যে ভূমিকা, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। যেটা রাশিয়া যদি আমি আলোচনার জন্য নিয়ে নিই, তাহলে আমি দেখবো যে রাশিয়ার যে সমাজ ব্যবস্থাটা এবং সরকারের যে ভূমিকাটা ছিল সেটা কিন্তু ভীষণভাবে পজিটিভ ছিল। সেই জন্যই রাশিয়া কিন্তু একটা সুপার পাওয়ার দিতে পেরেছে। অর্থাৎ আমি বলতে চাইছি যে কমিউনিজম হোক বা মার্কেট ইকোনমি হোক, আসলে এটা হচ্ছে যে রাষ্ট্রযন্ত্র, সেখানে কারা এটাকে ড্রাইভ করছে। অর্থাৎ সেই দেশের প্রেসিডেন্ট, সেই দেশের যে থিঙ্ক ট্যাঙ্ক, সেই দেশের যারা অ্যাডভাইজার, ইকোনমিক অ্যাডভাইজার, টেকনিক্যাল অ্যাডভাইজার, যারা এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করেছে, চিন্তা ভাবনা করেছে, তারা একটা দিশা দেখিয়েছিল। এবং সেখানে অফকোর্স একটা ব্যাপার তো আছে, সেটা হচ্ছে একটা কম্পিটিটিভ স্ট্যাটাস ছিল। যদি আমেরিকা কিছু করে তার উত্তর রাশিয়াকে দিতে হবে। সুতরাং সেই যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যে সমাজ ব্যবস্থা যেখানে আলোচনা করতে গেলে অনেক কিছু এসে যাবে, যে কমিউনিজমে কিন্তু কম্পিটিশনের কথা বলা হয়। কিন্তু এখানে দেখা গেছে বাই ন্যাচারাল কোর্স অফ অ্যাকশন বিটুইন টু কান্ট্রি সেখানে একটা কম্পিটিশন, এবং সেই কম্পিটিশনটা একবারে এত সাংঘাতিক লেভেলে ছিল, ইট ওয়াজ অলমোস্ট টু দ্য লেভেল অফ ইম্পেরিয়ালিজম ছিল, সাম্রাজ্যবাদ ছিল। অর্থাৎ আমেরিকা যে সাম্রাজ্য তৈরি করছে, রাশিয়া তার অপোজিটে তার কাউন্টার করার জন্য সাম্রাজ্য তৈরি করছে। সুতরাং এসব কমিউনিস্টরা বলে সাম্রাজ্যবাদী ভূমিকা, হ্যান ত্যান, সব সব সাম্রাজ্যবাদী। অ্যাকচুয়ালি এগুলো সব মিসনামার। অ্যাকচুয়ালি মানুষকে গুলিয়ে মিলিয়ে আর কি, যেটা আসল কথা সেটা হচ্ছে কমিউনিজম হোক বা ক্যাপিটালিজম হোক বা মিক্সড ইকোনমি হোক বা যাই হোক, একটা দেশের সরকার হচ্ছে ভীষণভাবে ক্ষমতাশালী। আর যদি সেই দেশ সমৃদ্ধ হয়, অর্থাৎ তার যদি অর্থনীতি খুব স্ট্রং হয়, তাহলে কিন্তু সে ন্যাচারালি সে একটা ইম্পেরিয়ালিজমের দিকে যাবে, অর্থাৎ সাম্রাজ্যবাদের দিকে যাবে। সেটা অর্থনৈতিক সাম্রাজ্যবাদ হতে পারে, ধর্মীয় সাম্রাজ্যবাদ হতে পারে,
আর টেরিটোরিয়াল সাম্রাজ্যবাদ তো আছে, প্রত্যেকদিন লড়াই হচ্ছে সব জায়গায়। সুতরাং এগুলো, এই যারা এইসব এই কমিউনিস্ট নেতারা সব বলে, সব ফালতু কথা। অ্যাকচুয়ালি সাম্রাজ্যবাদ, শক্তি থাকলেই সাম্রাজ্যবাদ থাকবে। এখন তার মানে এই নয় যে আমি কার্ল মার্কস খারাপ বলছি। কার্ল মার্কস একটা চেষ্টা করেছিল তার ক্লাস ক্যাপিটালের মাধ্যমে, সে বোঝাবার চেষ্টা করেছিল যে এইভাবে একটা সমাজ ব্যবস্থা হলে সেখানে শোষণ থাকবে না, নিপীড়ন থাকবে না, অত্যাচার থাকবে না। পার্টলি অ্যান্ড ইট ইজ নট এ ব্যাড প্রপোজিশন, কিছুটা সত্যি। সেই সামাজিক প্রেক্ষাপটে জিনিসটা হয়তো কারেক্ট। কিন্তু একটা জিনিস আছে এখানে, সেটা হলো যে যত কিছুই হোক না কেন, একটা সমৃদ্ধ অর্থনীতি তৈরি করতে গেলে সেখানে দুটো জিনিসের খুব দরকার। একটা হচ্ছে ক্যাপিটাল আর একটা হচ্ছে শ্রম। এখন এটাই হচ্ছে সেই আমাদের ক্লাস, শ্রেণী। এখন এই যে শ্রম, অর্থাৎ শ্রমিক, তারা তো কাজ করবে। আর যে ক্যাপিটাল, মানে সে ক্যাপিটালিস্ট, সে অর্থ দেবে। এখন কমিউনিস্টরা সেটাকে একটা অন্য আঙ্গিকে নিয়ে গেছিল, সেটা হচ্ছে যে সরকার প্রমোট করছে, অর্থাৎ আমাদের দেশের চলতি ভাষায় যেটা আমরা গভর্নমেন্ট, কোম্পানি, পাবলিক সেক্টর, হ্যান ত্যান সব বলে আমরা এগুলোকে বোঝাবার চেষ্টা করি। কিন্তু ওদা ইকোনমিক্স এর কথা এটাই, দ্য রিসোর্স ইজ কামিং ফ্রম গভর্নমেন্ট, বাট দ্যাট ইজ নট সাস্টেনেবল। মানে গভর্নমেন্টের পক্ষে যদি সত্যি অর্থে সে কোনো বিজনেসে যুক্ত না থাকে, মানে আমি এটাই বলতে, ধরুন সে অস্ত্র বিক্রি করে, যেটা রাশিয়া করেছে, প্রচুর অর্থ সরকারের হাতে এসেছে, সেখানে সে ইনভেস্ট করতে পারে। কিন্তু চাষাবাদ করে বা সামান্য জিনিসপত্র বেচে, মানে আমাদের প্রতিদিনের যে জিনিসপত্র সেসব বিক্রি করে বা চাষাবাদ করে সেই অর্থ কখনো কেউ কুক্ষিগত করতে পারে না। এবং সেখানেই প্রশ্ন আসে যে প্রাইভেট যে এফার্ট বা ইনিশিয়েটিভ, যেটা আমরা সবসময় ইন্ডিয়ার মধ্যে দেখি, সেটা নিয়ে অনেক তর্ক হয়। সেই তর্কটা যেটা হচ্ছে যে আমরা ধীরে ধীরে নাকি আহ, যেটা আমাদের সোশ্যাল স্ট্রাকচার ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে, শিল্পপতিরা এসে সব ইয়ে করে নিচ্ছে, অধিকার করে নিচ্ছে। এগুলো প্রায় বলা হয়, বিভিন্ন পত্র পত্রিকাতে এগুলো ঘুরিয়ে ফিরিয়ে এই কথাটাই লেখা হয়। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এই যে অর্থ, এই অর্থ তো দিতে পারবে না যদি না তার প্রভূত অর্থ থাকে। এবং সেইটা আজকের যে পরিস্থিতি এসছে, তাতে কিন্তু সরকার, কোন দেশের সরকার, এমনকি রাশিয়ার সরকার, আমেরিকার সরকার, তারাও কিন্তু আর সেই অর্থে সেই যে ক্যাপিটাল ইনফিউশন করা কোনো ব্যাপারে, সেটা যাই হোক, একটা ইনফ্রাস্ট্রাকচার হতে পারে, সেটা কোনো প্রজেক্ট হতে পারে, সেটা কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট হতে পারে, পাবলিক সেক্টরে তো কত ম্যানুফ্যাকচারিং, সে করার মতো আর ক্ষমতা কোনো দেশেরই সেভাবে আর নেই। সেজন্য এখন সারা পৃথিবী জুড়ে প্রাইভেট ক্যাপিটাল স্ট্রাকচার, যেটা বেসিক্যালি আমরা বলি ক্যাপিটাল মার্কেট, সেটা তৈরি হয়েছে। এবং এই ক্যাপিটাল মার্কেটটা কিন্তু কোনো ব্যক্তি বিশেষের অধিকারে নেই। ক্যাপিটাল মার্কেটটা কিন্তু একটা সমষ্টিগত ব্যাপার। এগুলো খুব আলোচনার জিনিস, এগুলো খুব ভাবতে হবে। এখন অনেকেই প্রশ্ন করবে যে তাহলে টাটা কি, আম্বানি কি, আদানি কি? তো এখানে সংক্ষেপে বলছি, টাটা, আম্বানি, আদানি এরা কিন্তু এদের যে ওয়েলথ, সেই ওয়েলথটা কিন্তু এরা অ্যাকোয়ার করেছে একটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে।
আমি উদাহরণ হিসেবে যদি ধরি যে টাটা মোটরস, তার বোধহয় 15 থেকে 20% শেয়ারই খালি টাটাদের হাতে আছে, মানে ট্রাস্টের হাতে আছে। আর বাকিটা সবই হচ্ছে পাবলিক, পিআইআই, এফআইআই, হ্যান ত্যান বিভিন্ন রকমের গ্রুপে সেটা করা আছে। সুতরাং এখন এই টাটা মোটরস এর যে মার্কেট ক্যাপ, সেটা টাটাদের যে অ্যাকচুয়াল মানিটা ইনভেস্টেড আছে সেটা কিছুই নেই, সেটা মিসকিন কম্পেয়ার টু দ্য পাবলিক মানি অ্যান্ড দ্য ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এদের হাতে আছে। কিন্তু কেন টাটা আমরা বলি? ইট ইজ বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট, যেটা আমি প্রথমেই বললাম, ইট ইজ বিকজ অফ দ্য ম্যানেজমেন্ট সিস্টেম। যাই হোক, আমি এই পর্যন্ত বলছি, তার বাইরে আমি যাবো না। এখন আমার কথা হচ্ছে, আমার তো সব আলোচনাই হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বাঙালিদের চিন্তাধারা, এবং তার সাথে যে আবার সারা ভারতের যে একটা জনগোষ্ঠী আছে তাদের চিন্তা। এখন বাঙালিদের এখনো সেই, মানে আমি যদি ওই ইউনিভার্সিটি গুলো দেখি, কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি, ভালো ছিল, ব্রিলিয়েন্ট ছিল, পড়াশোনা করে ভালো কোর্স পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, মেডিকেল কলেজগুলো ডাক্তারি পড়ছে, বা প্রেসিডেন্সির মতো জায়গায় মানে খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, কিন্তু মাথার মধ্যে মাওবাদী ঘুরে বেড়ায়, কমিউনিজম ঘুরে বেড়ায়, আর খুব ক্লিয়ারলি বললে একটা বাম ধারণার তারা বশবর্তী হয়ে থাকে। এ এক বড় অদ্ভুত জিনিস, এটা কিন্তু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে সেভাবে একদম দেখা যায় না। আমি বহু রাজ্যে, আমি অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে, আমি সব রাজ্যে চাকরি জীবনে আমি বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, বছরের বছর থেকেছি, আমি দেখেছি এসবের কিছু কোনো অস্তিত্বই নেই। এই এক বাঙালিরা, আর যেখানে যাবে, যেমন এই যে জেএনইউ তে গিয়ে দেখা যায় বোধহয় 50-60% বাঙালি। ওই জন্য ওখানেও এই জিনিসটা এরা চালু করেছে, ওই বাম একটা সুশ্রুতি। কিন্তু এদেরকে কিছুতেই এটা বোঝানো যাচ্ছে না যে ক্যাপিটালটা কিন্তু একজন কোনো লোকের থ্রু দিয়েই আসবে, অর্থাৎ তার ওই যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রু দিয়েই আসবে। এক্সাম্পল আমি একটা বলছি, সিঙ্গুরের টাটা কারখানা বাঙালিরা খিচুড়ি খেয়ে তুলে দিয়েছে, এবং এখানে একটা বিরাট অ্যাবারেশন আছে। কারখানাটা করতে গেছিল কিন্তু বাম শক্তি, বুদ্ধদেব ভট্টাচার্য, কিন্তু বাঙালি হচ্ছে অতি বাম। অতি বাম মানে কি, এরা বাই জিন একটা লেফট, সেই জন্য এরা টাটা কি জিনিস সেটা রিয়েলাইজ করতে পারে। সেই জন্যে এইভাবে খিচুড়ি ফিচুড়ি খেয়ে প্রত্যেকদিন হল্লা করে। আর ওই বদমাইশ আছে এক মমতা ব্যানার্জি, তার ইয়েতে নেচে কুদে তার তৈরি কারখানা তুলে দিল। তাহলে কি হলো, একটা ম্যানেজমেন্ট সিস্টেমের থ্রু দিয়ে একটা বিশাল কারখানা তৈরি হতে যাচ্ছিল, যেটা প্রবাবলি হিন্দুস্তান মোটরস এর পরে ওয়েস্ট বেঙ্গলে একটা মানে আলোড়ন সৃষ্টিকারী বলা যেতে পারে, প্রায় এতটাই ইনভেস্টমেন্টের একটা চান্স ছিল, সেটা হলো। কিন্তু এই বাঙালির যে বাম মনস্কতা, এটা এটা খুব এত ইনগ্রেইন যে তারপরে দেখা গেল বুদ্ধদেব হেরে গেল। কারণ আমি খুব মানে চাঁচা ছোলা ভাষায় কথা বলি তো অনেকের ভালো লাগে, বুদ্ধদেব অ্যাকচুয়ালি কমিউনিজম ফলো করেনি, বুদ্ধদেব ক্যাপিটালিজম চেয়েছিল, বুদ্ধদেব চায়না দেখেছিল কমিউনিস্ট কান্ট্রি নামে, কিন্তু পুরো ইকোনমিটা কি এফডিআই ড্রিভেন, আমেরিকা, জাপান, কোরিয়ার সব ইনভেস্টমেন্ট, সারা ইউরোপের ইনভেস্টমেন্ট। কিন্তু এই এখানকার এই যে বাংলা সব আছে, সুজন চক্রবর্তী, সেলিম ফেলিম, সব থার্ড ক্লাস। এদের অ্যাকচুয়ালি
অর্থনৈতিক ধ্যান ধারণা জিরো। আমি ওই জন্য এর আগের পোস্টে বলেছিলাম যে বাঙালি হচ্ছে এমন একটা জাতি যে অর্থনৈতিক ধ্যান ধারণা বলতে কিচ্ছু নেই। এরা সকালবেলা উঠে আদানিকে গালাগালি দেবে, আম্বানিকে গালাগালি দেবে, টাটাকে গালাগালি দেবে, বিড়লাকে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব বলবে, কিন্তু নিজেদের কিচ্ছু করার ক্ষমতা নেই। ধান্দাটা একটাই, সেটা হচ্ছে কি না, কমিউনিজমের নামে, খুব খারাপ জিনিস বলছি, কমিউনিজমের নামে সরকারের থেকে ফ্রিতে মাল পরিচয়, আর কাজ ফাজের কোনো বালাই নেই। সরকারি কারখানা আসি যায় মাইনে পায়। গত 50 বছরের কালচার আমার নিজের চোখে দেখা। তখন তো 34 বছর বাম রাজত্ব চলেছে, আর এখন এই অতি বাম চলছে গত 13 বছর ধরে। তো আমি একটাই বলবো যে এই যে বাম এবং অতি বাম মনস্কতা, এটা অ্যাকচুয়ালি বাঙালি যে নিকম্মা তার একটা বড় প্রভাব। কারণ এরা কোনো কিছু করে উঠতে পারবে না, দে আর নট কনস্ট্রাক্টেড। সেই জন্যে সমষ্টিগতভাবে একটা এমন সিস্টেম তৈরি করবে যাতে সবকিছু ফুকটে ফ্রিতে। বামেদের সময় হয়েছিল যেমন জমি সব ফ্রিতে, অত্যন্ত অনৈতিক কাজ হয়েছে, ওই জন্য আজকে কোনো জমি পাওয়া যায় না ওয়েস্ট বেঙ্গল। এর জন্য জ্যোতি বোস সব থেকে বেশি দেয়। আবার এখন আরো সাংঘাতিক, এ হচ্ছে অতি বাম, এই মমতা ব্যানার্জি, এই ফুকটে সবাইকে টাকা দিয়ে যাচ্ছে বিভিন্ন নামে, বিভিন্ন শ্রী, জন্মশ্রী থেকে মৃত্যুশ্রী পর্যন্ত সব টাকা দিয়ে যাচ্ছে। টাকা আসছে কোথার থেকে? ওই লোকগুলোই যারা চাকরি করে, যারা ট্যাক্স দেয়, তাদেরই টাকা। সেটাকে তুলে কোনো, মানে এতে কোনো ইয়ে নেই, কি বলে, ইনফ্রাস্ট্রাকচার না, কোনো ডেভেলপমেন্টের কাজ না, কিচ্ছু নেই। যে যেখানে আছে সেখানেই দাঁড়িয়ে, একটা রাস্তাও তৈরি হয়, খালি লোক ফুকটে খেয়ে। তো এই হলো বেঙ্গলি কমিউনিজম। সুতরাং কার্ল মার্কস কোনোদিনও তার দুঃস্বপ্নতেও এই বাঙালি জাতি দেখেনি, বা বাঙালি জাতির এই ধরনের অদ্ভুত কমিউনিজমকে কোনোদিনও সে অনুধাবন বোধহয় করতে পারেনি। করলে কাজ ক্যাপিটাল লিখত, বিকজ হি ওয়াজ এ জার্মান। তো জার্মান জাতি আর এই আমাদের বাঙালি জাতি বেশি তুলনা না করাই ভালো। তো সেখান থেকে ইউরোপিয়ান বা এরা সমস্ত কমিউনিজমে গেছে, এবং সেখানে তারা তাদের জাতিগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তারা সুপার পাওয়ার তৈরি হয়েছে। কিন্তু বাঙালিরা কি করলো, সেটাকে তুললো, কমিউনিজমটাকে, কিন্তু সম্পূর্ণভাবে নিজেদের ধান্দা। একমাত্র আমি বলছি, আমি একজনকে খুব শ্রদ্ধার সাথে মানে বামপন্থীদের মধ্যে মানি, সে হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য, যে কিন্তু অ্যাকচুয়ালি বামপন্থী, অর্থনীতি থেকে বাইরে বেরিয়ে এসেছিল এবং চেষ্টা করেছিল পশ্চিমবঙ্গে কিছু ক্যাপিটাল ইনফিউজ করা, যেটা এই মূর্খ বাঙালিরা ওই এক বদমাইশ মমতা ব্যানার্জি ছত্র ছামায় সব ভণ্ডুল করে এখন গত 13 বছর ধরে একটা ছুঁচেরও কারখানা হয়নি, হবেও না, আরো 100 বছর কিছু হবে। কারণ ভারতবর্ষের বহু জায়গায় এরকম আছে যেখানে শিল্পপতিদের অনেক বেশি সম্মান এবং গ্রহণযোগ্যতার সাথে তাদেরকে আমন্ত্রণ করানো হয়, জানানো হয়, আপ্যায়ন করা হয়, এবং বিভিন্নভাবে তাদের সহায়তা করা হয়। আমি সব ডিটেলে যাচ্ছি না, তো অনেক বড় ব্যাপার, কিভাবে সহায়তা হয়, হ্যান ত্যান, অনেক 4 ঘন্টা ভিডিও হয়ে যায়। তা আমি এইটুকু এখানেই শেষ করছি, আর বেশি বলবো না। একটা প্যারাডিম শিফট দরকার বাঙালি থিঙ্কিং। না হলে এই যে চলছে না, লুটপাটের রাজত্ব, খুন, রেপ, রাহাজানি,
প্রত্যেক দিন বালি কয়লা পাচারকারী মারছে মরছে। আর আরেকটা জিনিস আমি যেটা সবসময় বলি, যে এই সেন্স অফ রিলিজিয়ান একটা এখানে বড় ফ্যাক্টর। কারণ ধর্ম মানুষকে অনেক কিছু শেখায়, কিন্তু ঘটনাচক্রে বাঙালি অ্যাকচুয়ালি ধর্ম টর্মের খুব একটা ধান কাছ দিয়ে যায়। ওই বছর বছর হল্লা করে বদমাইশি করে দুর্গাপুজো, ব্যাস ওটাই, ওটাই নাকি ওদের ধর্ম। তো ওই জন্যে এই জাতির ভবিষ্যৎ কিন্তু খুবই খুবই চিন্তা। There should be a solid change in the thought process. Then only something can. শেষ করছি। নমস্কার।